নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওটি। 1 নম্বর, ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত মামলায় মহাবিপাকে তৃণমূল। মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশির পর ইডি আধিকারিকদের হাতে বিস্ফোরক তথ্য। ইডি সূত্রের দাবি তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় 160 কোটি সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। ওই টাকা গিয়েছে কেয়ারওয়েল অ্যাভিয়েশন নামে একটি সংস্থা এবং তাদের সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে। এই কেয়ারওয়েল অ্যাভিয়েশন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ভিআইপিদের বিমান ভাড়া দেয়। ইডি সূত্র বলছে, ওই সংস্থাকেই তৃণমূলের দলীয় তহবিল থেকে প্রায় 160 কোটি টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে সংস্থাটি একটি বিমান এবং একটি অগস্টার হেলিকপ্টার কেনে। মজার কথা কি জানেন? মজার কথা হলো, ওই বিমান এবং হেলিকপ্টারটি অভিষেক সহ তৃণমূল নেতাদেরও ভাড়া দেয়া হতো। অর্থাৎ তৃণমূলের টাকায় কেনা হেলিকপ্টার আবার তৃণমূলকেই ভাড়া দিত কেয়ারওয়েল অ্যাভিয়েশন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, ওই সংস্থার মাধ্যমে কি তৃণমূলের নিজস্ব তহবিলের টাকা নয়-ছয় হয়েছে? আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যাটার্ড বিমানের ভাড়া বাবদ কোথায়, কাদের সঙ্গে কত টাকা তৃণমূল কংগ্রেসের লেনদেন হয়েছে, এবার সেই তথ্য জানতে মঙ্গলবার সকালেই সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট নিউ টাউন এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে ইডির আলাদা আলাদা কয়েকটি দল। এর মধ্যে কেয়ারওয়েল অ্যাভিয়েশনের অভিষেকের ঘনিষ্ঠ মালিকের অফিস ও বাড়িও রয়েছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর সংস্থা থেকে অভিষেকের বিমান ভাড়া আসত। তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কী যোগ তা খুঁজে বের করতে তৎপর ইডি। এই দিন সল্টলেকের এক সংস্থার অফিস এবং তার ডিরেক্টরদের বাড়িতে গিয়েছিলেন ইডি গোয়েন্দারা। ওই সংস্থা থেকে চার্টার্ড বিমান ভাড়া নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে তাও জানতে চায় ইডি। এমনকি ইডির দাবি, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতির কোনো টাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে এসেছে কিনা সেই সংক্রান্ত তথ্যও জানতে চেয়ে ইডি তদন্ত করছে। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, ওই চার্টার্ড বিমানের ভাড়া আসত কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে। সেই অভিযোগের সারবর্তা খুঁজতে এবং খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় ইডি। বিমান ভাড়া বাবদ কত টাকা ওই সংস্থা নিয়েছে, কতদিনের জন্য বিমান ব্যবহার করা হয়েছিল, এই সংক্রান্ত বেশ কিছু তথ্য ও নথি এই দিন ইডি উদ্ধার করে। কেয়ারওয়েল অ্যাভিয়েশনের কর্ণধার ও আরও কয়েকজনকে জেরা করা হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে ইডি আধিকারিকরা জেরা করেন। তারপরে ওই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। বারাসাত পুরসভায় ভাঙন আরও প্রকট। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ 11 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের রেশ এখনও কাটেনি। সেই ঘটনার মাঝে মঙ্গলবার আরও 9 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়ে দিলেন। দলীয় সূত্রের দাবি, বুধবার আরও কয়েকজন কাউন্সিলর পদত্যাগ করেছেন সকালে। সেক্ষেত্রে পুরসভায় প্রশাসক বসানোর সম্ভাবনাও অনেকটা বেড়ে গিয়েছে। উল্লেখ্য, 35 ওয়ার্ডের বারাসাত পুরসভায় তৃণমূলের দখলে 32টি ওয়ার্ড, বাকি 2টি সিপিএম এবং একটি সিপিআইয়ের। সরকার পরিবর্তনের পর থেকেই পুরসভা নিয়ে তৃণমূল কাউন্সিলরদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, ওয়ার্ডের কাজ ও নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে আরও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এই আবহে একের পর এক কাউন্সিলরের পদত্যাগে পুরসভার রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে দিয়েছে। এদিন পদত্যাগ করেন সুমিত সাহা, তন্নিষ্ঠা খাসনবিশ, শিল্পী দাস, সমীর কুণ্ডু, মৌসুমী তালুকদার, স্বপ্না বসু, কণিকা রায়চৌধুরী, অরূপ পাইন এবং নীলিমা মণ্ডল। পদত্যাগী কাউন্সিলর শিল্পী দাস বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কাজ করার পরিবেশ নেই। বারাসাতের মানুষ আরও ভালো নাগরিক পরিষেবা পান, সেটাই আমরা চাই। অন্যদিকে
সুমিত শাহর বক্তব্য, ব্যক্তিগত কারণেই কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছি। এই নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কাউন্সিলররা ওয়ার্ডে যেতে পারছেন না, তাই একের পর এক পদত্যাগ করছেন। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। নদিয়ার সাংসদ মহুয়া মৈত্রকে ডিমছোড়া কাণ্ডে জরুরি মামলার শুনানি আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। দ্রুত শুনানির আর্জি জানিয়ে করা মামলায় আদালত মহুয়া মৈত্রর আর্জি খারিজ করে দিয়েছে। পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছে, এই ধরনের মামলা গ্যালন গ্যালন দায়ের হচ্ছে। মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, মামলা দায়ের করুন, পদ্ধতি মেনে মামলার শুনানির জন্য আসবে। এই মামলার জরুরি শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ মহুয়া মৈত্রের আইনজীবী অয়ন ভট্টাচার্য, বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীও বটে। সাংসদকে লক্ষ্য করে ডিম, পোড়া বেগুন, ইট ইত্যাদি ছোড়ার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া। এই অভিযোগ নিয়ে গত শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মহুয়ার তরফে একটি মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। তখন আদালতকে জানান, তার বিরুদ্ধে দায়ের করা এফআইআরের বিষয়ে পুলিশ তৎপর, কিন্তু তিনি যে অভিযোগ করেছেন সেগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগরের সাংসদ আদালতের কাছে সুরক্ষার আবেদন জানান। আদালত এই বিষয়ে মামলা দায়েরের অনুমতিও দেয়। এরপর গত মঙ্গলবারই জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন করেন মহুয়া মৈত্রর আইনজীবী অয়ন ভট্টাচার্য, কিন্তু বিচারপতি ভট্টাচার্যের মন্তব্য, এই ধরনের মামলা গ্যালন গ্যালন দায়ের হচ্ছে। বিচারপতি এও জানিয়ে দেন, মামলা দায়ের হোক, তারপর নির্দিষ্ট প্রক্রিয়া এবং পদ্ধতি মেনে শুনানি হবে, তার আগে হবে না। চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে পুরভোট হতে পারে কলকাতা ও হাওড়া পুরসভায়। মঙ্গলবার এই কথা জানান পুর ও নগর উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়। পাশাপাশি তিনি জানান, হাওড়ার পুর এলাকাকে 7টি ওয়ার্ডে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, 2 পুরসভার অধীনে থাকা এলাকার সীমানা পুনর্মূল্যায়নের কাজ শুরু হচ্ছে। হাওড়া পুরসভার অধীনে থাকা এলাকার সীমানা পুনর্মূল্যায়ন বা ডিলিমিটেশনের মাধ্যমে 7টি ওয়ার্ডে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা শেষ হলে নভেম্বরের শেষেই নির্বাচন হওয়ার কথা কলকাতা এবং হাওড়াতে। তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নতুন বোর্ড গঠন হয়ে যাবে। শুধু এই 2 পুরসভা নয়, রাজ্যের আরও কয়েকটি পুরসভাতেও ভোট হতে পারে নভেম্বরের শেষে। হাওড়ার নির্বাচন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, তৃণমূল রাজনৈতিক ফায়দা তুলতে হাওড়া পুরসভা এলাকাকে ভাগ করেছিল, জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই কারণেই সিদ্ধান্ত হয়েছে এই পুরসভার এলাকাকে 7টি ওয়ার্ডে ভাগ করা হবে। সমীক্ষা চালিয়ে উন্নত পুর পরিষেবার জন্য কতগুলি ওয়ার্ড প্রয়োজন তা দেখা হবে, তার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত। একই সঙ্গে কলকাতা পুরসভার ডিলিমিটেশনের কাজও দ্রুত শুরু হবে বলে তিনি জানান।